গুড ইভিনিং। আজকের গল্প নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি একটু বিছানায় বসে গল্প বলছি, একটু গল্প বলার মতন করে, মজা করে, আরাম করে গল্প বলছি, যাতে বিষয়টা একটু আড্ডাই হয়। শনি রবি পরপর দুদিন ছুটি থাকার পর যখন হঠাৎ জানা যায় যে সোমবারও ছুটি, ওটা একটা আনএক্সপেক্টেড হ্যাপিনেস আর কি। আজকের যে বইটা থেকে আমি গল্প বলবো, এইটা আমার হাজবেন্ডের ছোটবেলার বই। সে আমাদের ছোটবেলায় যেরকম ব্রাউন পেপার দিয়ে মলাট দেওয়া থাকতো, এরকম ব্রাউন পেপার দিয়ে মলাট দেওয়া ছোটদের গল্প সমগ্র শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লেখা আছে বিলংস টু সুদীপ সরকার। এই যে এই ছোটবেলার মেমরিগুলো খুব মজার কিন্তু। আচ্ছা, সুদীপ সরকার বইমেলা 2001। এই যে পুরনো বইতে যে সাল দেখা যায় বা কেউ গিফট করলে সেই বইটা তাতে অনেক কিছু লিখে দেয় তারা, এটা কিন্তু পরে পড়তে আমার খুব মজা লাগে। আমাদের ফ্লোরে আমরা যখন শুটিং করি, আমাদের ফ্লোরে যখন অনেক এরকম বই থাকে, বুক র্যাক থাকে, আলমারি থাকে বইয়ের সিনে। তো আমারও এটা হ্যাবিট, আমার হাজব্যান্ডেরও হ্যাবিট। আমরা খুব ওখানে গিয়ে বই একটু অবসর সময়, যে ধরো অন্যদের শট চলছে, আমার শট চলছে না, সেই সময় বসে একটু ওখানে কী কী বই আছে দেখা, কারণ ওখানে অনেক পুরনো পুরনো বই থাকে। আমি এরকম অনেক বই নিয়েও চলে আসি ফ্লোর থেকে, ফেরত দিয়ে দিই আবার পড়া হয়ে গেলে। কিন্তু এটা খুব মজার লাগে, পুরনো বই আর নতুন বই। নতুন বইয়ের গন্ধ শুকতে একটা খুব ভালো লাগে, আর পুরনো বইয়ের যে স্মৃতিটা, সেইটা খুব মজা। আচ্ছা, আজকের গল্প ভগবানের আবির্ভাব। ক্যান্সারের ওষুধ যে প্রায় আবিষ্কার করে ফেলেছেন তা লোহিতাক্ষ নিজেই বুঝতে পারছিলেন। উত্তেজনায় তার বুক কাঁপছিল, তেষ্টা পাচ্ছিল, হাত পা ঠান্ডা আর মাথা গরম হয়ে উঠছিল। লোহিতাক্ষর সামনে একটা কাঁচের পাত্র বুনসেন বার্নারের উপর বসানো, ভিতরে একটা সবুজ তরল টকবক করে ফুটছে। সবুজ রংটা আরো গাঢ় হয়ে কালচে মেরে এলে তিনি সেটা একটা পিউরিফায়ারের মধ্যে রাখবেন। একটা ফানেলের ভেতর দিয়ে পরিশুদ্ধ তরলটি একটি টেস্ট টিউবে এসে জমবে। তারপর আর মাত্র দুটো পর্যায় থাকবে। ক্যান্সারগ্রস্ত একটা ইঁদুর খাঁচায় ঢুকছে, তার উপর প্রয়োগ করবে। কিন্তু ফলাফল কি হবে তা লোহিতাক্ষ জেনে গেছে। তার একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, সেটা হলো কপালের বাঁ দিকে একটা আব। যখনই তিনি কোনো সাফল্যের কাছাকাছি আসেন, তখনই ওই আবটার মধ্যে একটা কুরকুর কুরকুর শব্দ হয়, ঠিক যেন একটা পোকা আবের মধ্যে ঘুরে ঘুরে কুরকুর কুরকুর করে আনন্দে গান গাইছে। লোহিতাক্ষর আবের মধ্যে পোকাটা এখন কুরকুর কুরকুর শব্দ করছে। লোহিতাক্ষ যখন সর্দি কাশির ওষুধ আবিষ্কার করেছিলেন, তখনও এরকমই আবের মধ্যে শব্দ হয়েছিল। আর সে কি ওষুধ! 4বার নাক ঝাড়লেই সর্দি সাফ। সেবার সর্দির ওষুধ আবিষ্কারের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। ক্যান্সারের ওষুধ আবিষ্কারের জন্য অতএব দ্বিতীয়বার নোবেল প্রাইজ তার বাধা। আবের ওপর আদর করে একটু হাত বুলিয়ে নিলেন লোহিতাক্ষ। এমন সময় ল্যাবরেটরির দরজা খুলে বনমালী ঢুকল। বনমালী হলো লোহিতাক্ষর কাজের লোক। বাইরে দুজন লোক এসেছেন। এই সকালে আবার কে এলো? তা কি যাক, একজন বেটে, অন্যজন লম্বা। ভালো লোক বলে মনে হচ্ছে। যান, গিয়ে দেখুন। ভালো লোক যে নয় কি করে বুঝলি? আপনিও বুঝবেন। আমি শুধু কইছিলাম যে বাবু এখন কাজে ব্যস্ত, দেখা হবে না, তাইতে প্রায় মারতে এলো। ওহ, তাই বুঝি? খারাপ লোক? তা কি চায় তারা? তার জিজ্ঞেস করার সাহস হয়নি। আপনার ভিজিটার, আপনি গিয়ে সামাল দিন। লোহিতাক্ষ সাধারণত উটকো লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, কিন্তু আজ তিনি নিজের সাফল্যের আনন্দে এতই ডগমগ যে বার্নারের তাপটা কমিয়ে উঠে পড়লেন। চল তো গিয়ে দেখি কেমন লোক। লোহিতাক্ষর বাইরের ঘরে যে দুজন অপেক্ষা করছিল তারা সুবিধের লোক নয়, তা এক নজরেই বোঝা যায়। বেটে লোকটা ভীষণ বেটে, 5 ফুটের নিচেই হবে, আর তার চেহারা অনেকটা ফুটবলের মতন গোলাকার। লম্বা লোকটা আবার বিষদৃশ রকমের লম্বা, এবং দৈত্যের মতোই তার স্বাস্থ্য। মিল একটা জায়গায়, দুজনের চোখই ভাঁটার মতো জ্বলন্ত। দেখলেই মনে হয় এরা চোখের ইশারায় মানুষের গলা নামিয়ে দিতে পারে। কোন দেশের লোক তাও বুঝবার উপায় নেই। গায়ের রং তামাটে উজ্জ্বল, মুখও ভাবলেশীন,
চুল কালো, সাহেব, বাঙালি, চীনে, সবই হতে পারে। কি চাই আপনাদের? বেটে লোকটা তার ভাঁটার মতো চোখ দুটোকে আরও গনগন করে লোহিতাক্ষর দিকে চেয়ে থেকে পরিষ্কার বাংলায় বলল, তুমি জড়িবুটিওয়ালা লোহিতাক্ষ সেন? এই কথায় কার না রাগ হয়। নোবেলজয়ী বৈজ্ঞানিক লোহিতাক্ষ বিশ্ববন্দিত বিজ্ঞানী, তাকে প্রথম পরিচয় তুমি করে সম্বোধন, আর জড়িবুটিওয়ালা বললে তো তার উপর ক্ষেপে যাওয়ারই কথা। লোহিতাক্ষ ক্ষেপলেন এবং দাঁত কিরমির করে বললেন, তার মানে এটা কি ইয়ার্কির জায়গা? বেটে লোকটা একটা মস্ত চুরুট ধরিয়ে একগাল কটু গন্ধের ধোঁয়া ছেড়ে বলল, শান্ত হও, তুমি যে একটা মেডেল পেয়েছো তা আমরা জানি। লোহিতাক্ষ অবাক হয়ে বললেন, মেডেল? কিসের মেডেল? ওই যে নোবেল প্রাইজ না কি যেন। তা সে যাক, তুমি যে ভালো ছেলে তা আমরা জানি। লোহিতাক্ষ রাগে কাঁপছিলেন বটে, কিন্তু তিনি কাঁপতে কাঁপতেও লক্ষ্য করলেন বেটে লোকটার বাঁ কপালে একটা কালো রঙের জরুল। লোকটা মাঝে মাঝে জরুলটায় হাত দিচ্ছে। লোহিতাক্ষ বললেন, আপনারা বেরিয়ে যান, আমার বাজে কথায় নষ্ট করার মতন সময় আমার হাতে নেই। বেটে লোকটা একটু গা জ্বালানো হাসি এসে বলল, কেন, কি এমন রান্নাবান্নার কাজে ব্যস্ত আছো হে? হ্যাঁ? বলেই লোহিতাক্ষর মুখে এক ঝাঁক ধোঁয়া ছেড়ে লোকটা খ্যাক খ্যাক করে অপমানসূচক একটা তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর বলল, আগেকার লোকেরা ভক্তি শ্রদ্ধা জানত, আর এখনকার তোমরা চা একটু ভদ্রতাও জানো না দেখছি। এ কথায় লোহিতাক্ষ লোকটাকে খুন করার জন্য পকেটে হাত দিয়ে রিভলভার খুঁজতে লাগলেন, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল তার তো রিভলভার নেই, কোশমিন কালেও ছিল না। বেটে লোকটা কিন্তু লোহিতাক্ষর মনের কথা টের পেল এবং সঙ্গীর দিকে হাত বাড়িয়ে বলল, খেলনাটা দাও তো। দৈত্যটা একটা রিভলভার বের করে বেটের হাতে দিল, আর বেটেটা রিভলভারটা নিজের বুকের দিকে তাক করে ট্রিগার টিপে দিল। ভীষণ একটা শব্দ, ধোঁয়ার ভিতরে বুলেটটা লোকটার বুকে লেগে ঠং করে মেঝে গড়িয়ে পড়ল। বেটে লোকটা খ্যাক খ্যাক করে হেসে বলল, দেখলে তো, বিশ্বাস না হয় নিজেই চেষ্টা করে দেখো, এই নাও রিভলভার, জেনুইন জিনিস, সত্যিকারের গুলি ভরা আছে কিন্তু। বলতে বলতে রিভলভারটা এগিয়ে দিল লোকটা। লোকটা সোফায় গা এলিয়ে বসে আরেক কুণ্ডলি ধোঁয়া ছেড়ে বলল, আরে লজ্জা কি, চালাও না। আচ্ছা আনাড়ি তোরে বাবা। লোহিতাক্ষ রিভলভারটা তুলে দুম করে গুলি করে দিলেন। গুলিটা আগের বারের মতোই লোকটার বুকে লেগে ছিটকে পড়ল। লোকটা আবার খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলল, কি বলো হে মেডেল পাওয়া কম্পাউন্ডার, সুবিধে করতে পারলে? দাও দাও, খেলনাটা এবার আমার হাতে দাও। আর শোনো, আমি হচ্ছি ভগবান, আমার সঙ্গে ইয়ার্কি করতে নেই। লোহিতাক্ষ রাগে গড়গড় করে বললেন, ভগবানই হোক আর যাই হন, আপনি অত্যন্ত অভদ্র। বৃদ্ধ লোকটা আবার হাসতে লাগলো, গা দুলিয়ে ভুঁড়ি নাচিয়ে। তারপর বলল, ওরে বাপু, আমার নাম ভগবান নয়, আমি স্বয়ং ভগবান, যাদের মূর্তি টুর্তি তোমরা পুজো করো তাদেরই একজন। লোহিতাক্ষ নাস্তিক লোক, আর নাস্তিক বলেই তার ভগবত ভক্ত স্ত্রীর সঙ্গে প্রায়ই খুব ঝগড়া হয়। তার স্ত্রী মোটেই তার নাস্তিকতাকে ভালো চোখে দেখেন না। লোহিতাক্ষ লোকটার দিকে চেয়ে ঠাট্টার হাসি হেসে বললেন, ভগবান তো একটা বোগাস ব্যাপার, আমি ওসব বিশ্বাস টিশ্বাস করি না। আর আপনাকেও আমার ভালো লোক বলে মনে হচ্ছে না, আপনি থার্ড গ্রেড ম্যাজিশিয়ান মাত্র। অনেক সময় নষ্ট হয়েছে, এবার আসুন, নমস্কার। বেটে লোকটা আবার হাসতে লাগলো। তারপর বলল, বিশ্বাস করো না কি হে, জলজ্যান্ত দেখতে পাচ্ছ চোখের সামনে, কত লোক আমাকে একবার চোখের দেখা দেখার জন্য কত সাধ্য সাধনা করে জানো? আমার ইয়ার্কি করার সময় নেই, ল্যাবরেটরিতে আমি একটা জরুরি কাজ করছি, আপনারা আসতে পারেন। বলতে বলতেই লোহিতাক্ষ অবাক হয়ে দেখলেন বেটে লোকটার মধ্যে কি একটা পরিবর্তন অতি দ্রুত ঘটে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা গেল মেঝের ওপর পাতা বাঘ ছালে স্বয়ং মহাদেব বসে আছেন। ছাই মাখা শরীর, মাথায় জটাজুট, ধ্যান নিমিলিত চোখ, সারা গায়ে ফোঁস ফোঁস করে সাপ ঘুরে বেড়াচ্ছে। লোহিতাক্ষ তাড়াতাড়ি চোখ কচলাতে লাগলেন। ততক্ষণে শিবের বদলে ধনুর্ধর রামচন্দ্র দেখা দিয়েছেন। পর মুহূর্তেই রামচন্দ্র গায়েব হয়ে বংশীধারী কৃষ্ণকে দেখা গেল। বেটে লোকটা তেমনই গা জ্বালানো হাসি এসে বলল, দেখলে তো, এইবার প্রত্যয় হলো। লোহিতাক্ষ একটু কেমন যেন হয়ে গেলেন। ম্যাজিশিয়ানরা অনেক কৌশল জানেন ঠিকই, কিন্তু এইটা ঠিক ম্যাজিক বলে তার মনে হচ্ছিল না। একটু ধন্দে পড়ে কিন্তু কিন্তু করতে লাগলেন। এমন সময় অন্দরমহল থেকে তার স্ত্রী একটা শাক হাতে আলু থালু হয়ে ছুটে এলেন।
তোমার যে মহা পাপ হচ্ছে, স্বয়ং ভগবান এসেছেন আর তুমি তাকে গালমন্দ করছো। ওরে বনমালী, শিগগির জল বাতাসা ফুল নিয়ে আয়, ধূপ দ্বীপ জ্বালা। বেটে লোকটা খুব ভুঁড়ি দুলিয়ে হাসতে লাগলো। আর লোহিতাক্ষ স্ত্রী ধূপ দ্বীপ জেলে জল বাতাসার ফুল দিয়ে ঘণ্টা নেড়ে যাবতীয় স্তব স্তুতি আউড়ে যেতে লাগলেন। লোহিতাক্ষ বেকুবের মতন চেয়ে দেখতে লাগলেন। পুজো হয়ে গেলে লোহিতাক্ষকে একটা কনুইয়ের ঠেলা দিয়ে গিন্নি বললেন, হলোটা কি তোমার, প্রণাম করো। লোহিতাক্ষ অগত্যা অনভ্যস্ত ভঙ্গিতে একটা প্রণামও করে ফেললেন। বেটে লোকটা খুব খুশি হয়ে বলল, লোহিতাক্ষ গাড়ল হলেও বৌমাটি ভারী লক্ষ্মীমন্ত। তা তোমরা বরটা চাইবে না? বরের কথায় কর্তাগিন্নি মুখ চাওয়াচাই করতে লাগলেন। লোকটা একটু হেসে বললেন, আরে লজ্জা কিসের, চেয়ে ফেলো চেয়ে ফেলো, আমার আর বিশেষ সময় নেই আসলে। গিন্নি ধরা গলায় বললেন, আমি আর কি চাইবো বাবা, স্বামী পুত্র নিয়ে যেন সুখে থাকতে পারি। তথাস্তু। লোহিতাক্ষ করুণ গলায় বললেন, দ্বিতীয়বার নোবেল প্রাইজটা। তথাস্তু। এই বলে ভগবান উঠে দাঁড়ালেন। তারপর লোহিতাক্ষ দিকে চেয়ে বললেন, তবে বাপু, আমারও কিছু চাওয়ার আছে। ওই যে কি একটা ওষুধ বানাচ্ছ, ওটার বানিও না। একটা দুটো দুরারোগ্য রোগ আছে বলেই মানুষ এখনো ভগবানের ডাক খোঁজ করে। রোগ ভোগ যদি লোপাট হয়ে যায়, সেটুকুর পাটও তো উঠে যাবে। তুমি বরং একটা দাদের মলম কিংবা আমাশার ওষুধ বানাও, তাতেই নোবেল পেয়ে যাবে, বুঝেছ? যে আগে, কিন্তু আর কোনো কিন্তু নয়, এখনই গিয়ে সব ফর্মুলা নষ্ট করে দাও, শুভস্য শীঘ্রম। হ্যাঁ, ওকে যেতে হবে না ঠাকুর, আমি গিয়ে সব নর্দমায় ফেলে দিয়ে এসেছি, বলে গিন্নি উঠে গেলেন। বিটে লোকটা একটা বাতাসা মুখে পুড়ে উঠে পড়ল। তারপর লোহিতাক্ষর দিকে চেয়ে বলল, চলি হে, অনেকটা দূর যেতে হবে তো। যাওয়ার আগে আসল কথাটা তোমায় বলে যাই। আমি ভগবান টগবান নই, তবে আমি গ্রহান্তরের মানুষ। পৃথিবীতে অনেক দিন ধরেই আমাদের আনাগোনা। বাঁদর থেকে তোমাদের মানুষ বানিয়েছি আমরাই। বিজ্ঞানে তালিম দিয়েছি। চাকা বানানো থেকে অ্যাটম বোমা তৈরি অবধি সব ব্যাপারেই আমাদের অদৃশ্য হাত ছিল। আর এইসব যা দেখালুম, তোমার সবই বুজরুকি বটে। তবে আসল ভগবানও কিন্তু একজন আছেন, কিন্তু তত দূরে তোমাদের ধারণা পৌঁছয় না বলেই আমাদেরই তোমরা এতকাল ভগবান ভেবে পুজো আচ্চা করে আসছো। লোহিতাক্ষ লাফিয়ে উঠে বলেন, হ্যাঁ, তাহলে আমার দ্বিতীয় নোবেলের কি হবে? তার আমি কি জানি, আমার বর ফলে কি না তা আমি জানি না তো। লোহিতাক্ষর আগে কাঁপতে কাঁপতে বললেন, ইয়ার কি হচ্ছে? ঠিক আছে, ফর্মুলা আমার মুখস্থ, আমি ক্যান্সারের ওষুধ আবার বের করব। লোকটা মাথা নাড়ল, না, আর বের করবে না। বের করলে কি হবে জানো? কি হবে? তুমি যে রোজ চুষি কাঠি ছাড়া ঘুমোতে পারো না, সে কথা সবাইকে জানিয়ে দেব। কথাটা ঠিক। লোহিতাক্ষ এত বড় বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও বাচ্চা ছেলের মতো একটা স্বভাব আছে তার। এখনও চুষিকাঠি ছাড়া তিনি ঘুমোতে পারেন না, কিন্তু সে কথা বাড়ির লোক ছাড়া কেউ জানে না। লোহিতাক্ষ স্তিমিত হয়ে গিয়ে বললেন, যে আগে। লোক দুটো বেরিয়ে গেল। আমি কিন্তু আস্তিক, আমি একদমই নাস্তিক নই, আমি আস্তিক। আমি বিশ্বাস করি যে খারাপ ভালো দুটোই আছে পৃথিবীতে, খারাপও আছে ভালোও আছে। আর এই সবটাই উইল পাওয়ার, মানুষের উইল পাওয়ার। আর এই পৃথিবীতে যে সবচেয়ে শক্তিশালী কয়েকটা জিনিস আছে, বাতাস, আকাশ, মাটি, গাছ, জল, এইগুলোর থেকে শক্তিশালী আর কি হতে পারে? আর এই ইউনিভার্সে তো সমস্ত কিছু কন্ট্রোল করছে। এলিয়েনেও আমি বিশ্বাস করি, আমি ভীষণ বিশ্বাস করি এলিয়েনে। আমার ভীষণ মনে হয় যে এলিয়েনরাই আমাদেরকে কন্ট্রোল করে। এগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক, এইগুলো নিয়ে আমি এখন কোনোভাবেই আলোচনা করতে চাই না। কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাকে জানাবেন। এই বইগুলো কালকে আমাকে সুদীপ খুঁজে এনে দিয়েছে। এই বইটা, আরও একটা বই আছে যেটা থেকে কালকে আর একটা গল্প বলবো। পুরোনো বইয়ের তাক থেকে পুরোনো বই খুঁজে পাওয়ার একটা মজাই আলাদা। তাহলে আবার দেখা হচ্ছে কালকে আর একটা নতুন গল্প নিয়ে। টাটা।